আমি একবার এক এমপ্লয়ারকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কেন এই রেফারেন্স বেসড, মানে আমরা তো উন্নত দেশে, আমরা তো মনে করি যে আসলে রেফারেন্স না থাকা উচিত। ভালোভাবে পরিশ্রম করতে পারে, তাহলে সে স্টুডেন্ট হিসেবে আসার পরে পার্ট টাইম জব করে কি পরিমাণ ইনকাম করতে পারবে, আর পরবর্তীতে যখন ফুল টাইম কাজের পারমিট থাকবে তখন কি পরিমাণ তার পক্ষে ইনকাম করা পসিবল, এটা যদি একটু আমি যদি বলতাম আর ইউ গাইজ হায়ারিং, হ্যাঁ আই এম লুকিং ফর আ জব, তখনই তারা বলতো নো উই আর নট হায়ারিং, উই ডোন্ট নিড এনিওয়ান। মনে হবে যে আমি তো এমনটা ভাবি নাই, হ্যাঁ কানাডাতে হবে বাট এটা এখন হচ্ছে। এই জিনিসটা নর্মাল, আমার কাছে মনে হয় এটা নর্মাল। আমরা মনে করি হচ্ছে আফটার রিটায়ারমেন্ট অনেক টাকা দেয়, আসলে কিন্তু আফটার রিটায়ারমেন্টে আপনি কত টাকা পাবেন এটা পুরোটাই ডিপেন্ড করে যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন সে বলবে ভাই আমি সিটিজেনশিপ নিতে চাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু সিটিজেনশিপ আপনি পেয়ে গেলেন, আপনার সবকিছু হয়ে গেল, এরপর আপনি কি করবেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমার সাথে আছে জুনায়েদ ভাই। জুনায়েদ ভাই হচ্ছে আমার খুব ক্লোজ ভাই এবং বন্ধু বলা যায়। তারপরে হচ্ছে জুনায়েদ ভাই বাংলাদেশের চট্টগ্রাম থেকে, উনি এখানে স্টুডেন্ট হিসাবে এসেছিলেন কানাডাতে এবং পড়াশোনা শেষ করে এখন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটে আছেন এবং জুনায়েদ ভাই জব করেন। বিস্তারিত ওনার থেকে আমরা শুনবো উনি কী করেন না করেন। আর হচ্ছে যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, জুনায়েদ ভাইয়ের থেকে আমরা শুনি। জুনায়েদ ভাই, আপনাকে আমার এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে তুহিন ভাই। জুনায়েদ ভাই, আপনি হচ্ছে আপনার পরিচয়টা যদি একটু ছোট্ট করে আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আর কি। তো আপনি তো অলরেডি বললেনই আমি চিটাগং থেকে। হ্যাঁ, আমি বাংলাদেশে থাকতে একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম, ওখানে সেভারাল ইয়ার্স জব করছি। দেন এখানে এসে এমবিএ করলাম, এমবিএ করার পর এখন একটা ফুল টাইম জব করছি। আর এই তো আচ্ছা ওয়ার্ক পারমিটে আছি। আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছেন দ্বিতীয় চট্টগ্রামের মানুষ যারা আমি ইন্টারভিউ নিচ্ছি। আপনার আগে আমি একজন চট্টগ্রামের মানুষ ইন্টারভিউ নিয়েছি। তো হচ্ছে আপনি যদি আরেকটু, আপনি মনে হয় একটু ভলিউমটা একটু কম আপনার, আপনি যদি আরেকটু ভলিউম বাড়ান আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে মনে হয় দর্শকরা, আমি এটা খেয়াল করি সবসময় যে আমি কথা জোরে বলি কিন্তু আমার দর্শকরা আমার অতিথির কথা ঠিক মতো শুনতে পায় না। আচ্ছা ঠিক এটা আছে, হচ্ছে একটা আমি অভিযোগ। চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা জুনায়েদ ভাই, আপনার হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে আপনি, তাই না? জি আপনি দেশে থাকতে একটা জব করতেন, জি। তো হঠাৎ করে কানাডা আসার চিন্তা ভাবনা হলো কেন আপনার? এটা মূলত আপনার কোভিডের পর আসলে, আমরা সবাই জানি আসলে কোভিডের পর যে সবার একটা হ্যাসেল গেল, ইকোনমিক্যালি বলেন আর ক্যারিয়ার গ্রোথে বলেন, সব দিক থেকে আসলে মানুষ একটা হ্যাসেল ফেস করছে। আচ্ছা আচ্ছা। এবং ওই কোভিডের পরে আমার কাছে একটা রিয়েলাইজেশন আসলো যে মানে যদি আমি আসলে বাংলাদেশের বাইরে উন্নত কোনো দেশে যদি যাই, তাহলে হয়তো বা ক্যারিয়ার গ্রোথ বা আপনি যেটা বলেন এই চাকরির যে নিশ্চয়তা, সেই জিনিস, সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমার বিদেশে যাওয়া উচিত। আচ্ছা আর এছাড়াও আমি আমার অনেক বন্ধু বান্ধব অনেকেই বিদেশে ছিল, আত্মীয় স্বজনদের ভেতরে অনেকেও বিদেশে ছিল, তো সেটারও একটা ইনফ্লুয়েন্স ওখানে ছিল যে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। যারা চিটাগংয়ের দর্শক তারা হয়তো জানেনই, চিটাগংয়ের অনেক মানুষই দেশের বাইরে থাকে। সো ওইটারও একটা ইনফ্লুয়েন্স তো ছিলই, প্লাস কোভিডের টাইমটাই আমাকে বেশি ট্রিগার আপ করে। এবং দেন এগেন আমি ডিসাইড করি যে হ্যাঁ আমার আসলে, হ্যাঁ, ফার্দার ক্যারিয়ার গ্রোথ বলেন আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলেন, সেই সব কিছুর জন্য আসলে আমার বিদেশে মুভ করা উচিত। আচ্ছা, তো বিদেশে মুভ করা উচিত সেটাও বুঝলাম, সব কিছুই বুঝলাম। ছোট্ট করে বলবেন যে হোয়াই কানাডা? আচ্ছা, তো শুরুতে যেটা বলি, আসলে আমার কানাডায় আসার কিন্তু প্ল্যান ছিল না। আমি শুরুতে আসলে আমার প্ল্যান ছিল সুইডেন যাওয়ার, এবং আমি সুইডেনে কিন্তু অ্যাপ্লাইও করি, এবং 4টা ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটারও পাই, এবং ভালো ভালো সাবজেক্টও আমি ওখান থেকে পাই। আচ্ছা আচ্ছা। আর আপনারা অনেকেই জানেন যে সুইডেনে এডুকেশন কস্ট নাই বললেই চলে, এবং অনলি অ্যাট দ্যাট টাইম 10 লাখ টাকার মতো আপনি যদি ডিপোজিট দেখাতে পারেন তাহলেই মনে করেন ভিসা প্রসেসিং এগুলো ভেরি ইজি আর কি। তো যেটা হয় মূলত সেটা হচ্ছে সুইডেন যাওয়ার জন্য, বা আপনি যদি সুইডেন না শুধু ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে হলে আপনাকে ওই দেশের ভাষাটা জানতে হয়, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা জানতে হয়। তো আর আপনার যদি ওখানে আপনি পার্মানেন্ট হওয়ার চিন্তা করেন তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট
স্পেশালি ফর গেটিং জব অ্যান্ড এভরিথিং। আচ্ছা আচ্ছা সো ওই জায়গা থেকে তখন মনে হলো যে কি, যে আমি যদি যাই এবং ওখানে যদি সেটেল হওয়ার চিন্তা করি। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সুইডেনে কিন্তু ভিসা পার্মানেন্ট হওয়ার যে প্রসেসটা, ইটস আ বিট লেন্দি, এটা একটু সময় লাগে। আচ্ছা আচ্ছা তো তখন আমার কাছে মনে হলো আমি কি চাই, আমি আসলে দেশের বাইরে সেটেল হতে চাই। এবং ওই অ্যাট দ্যাট টাইম কানাডা ছিল সবচেয়ে মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু গেট পিআর। দ্যাটস ওয়াই আই চুজ কানাডা রাদার দেন সুইডেন। আমি কিন্তু ব্যাক টু ব্যাক আসলে অ্যাপ্লাই করি। আমার যখন অফার লেটার সব কিছু চলে আসে, হ্যাঁ, আসার পরেই আমার কাছে মনে হয় যে কি, আমি যদি আসলে সেটেল হতে চাই তাহলে আমার কানাডায় যাওয়া উচিত। আচ্ছা আচ্ছা অ্যান্ড দেন এগেন আমি ইমিডিয়েট কানাডাতে অ্যাপ্লাই করি। আচ্ছা, আপনি কানাডায় চলে আসলেন স্টুডেন্ট হিসাবে, তারপরে পড়াশোনা করলেন। আচ্ছা, পড়াশোনা তো করলেন, এখন আমরা যদি একটু কাজ কারবারের বিষয়ে যাই, কানাডায় চাকরি পাওয়া, আসলে চাকরি পাওয়াটা সহজ না কঠিন? আচ্ছা, শুরুতে বলি, অ্যাজ এ নিউ কামার চাকরি পাওয়াটা ইজি না। আপনার নেটওয়ার্কিং লাগবে, কানেকশন লাগবে। এটা যদিও একটা হার্শ রিয়েলিটি কানাডার, বাট এটা আমাদেরকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে কানাডার বেশিরভাগ জবই রেফারেন্সে হয়। আচ্ছা যেটা আমরা হয়তো বাংলাদেশ থেকে আসার সময় মনে করি যে এই ধরনের কোনো কিছু এখানে নাই, বাট এইখানে রেফারেন্স জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একবার এক এমপ্লয়ারকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কেন এই রেফারেন্স বেসড, মানে আমরা তো উন্নত দেশে, আমরা তো মনে করি যে আসলে রেফারেন্স না থাকা উচিত। তো সেই জায়গা থেকে সে আমাকে যে এক্সপ্লেনেশনটা দিল, সেটা বললো হচ্ছে কি, ওরা রিলায়েবল মানুষ খুঁজে, আচ্ছা যার উপর তারা রিলাই করতে পারবে, হ্যাঁ, যাকে ওরা ট্রাস্ট করতে পারবে, যার মানে কোনো স্ক্যামের যেন তারা শিকার না হয় বা কোনো হ্যাসেলের যেন শিকার না হয়। কারণ ব্যাকগ্রাউন্ড চেক জিনিসটা এখানে, যদিও ব্যাকগ্রাউন্ড চেকের একটা সিস্টেম আছে, বাট এটা আলটিমেটলি আসলে কতটুকু প্রপার এটার উপর অনেকের আস্থা থাকে না, যার কারণে তারা রেফারেন্স প্রেফার করে, সো দ্যাট দে নোজ লাইক দিস গাই উই হায়ার্ড ফ্রম হিজ রেফারেন্স। সো এর পরবর্তীতে যদি কখনো কোনো ঘটনা ঘটে বা কিছু হয়, তখন তারা হচ্ছে কি ওই লোকটাকে রিচ করতে পারবে, বা সামহাউ দে উইল ফিগার ইট আউট লাইক আপনার ব্যাকগ্রাউন্ড কি, বা আপনাকে রিলাই করা যায় কিনা। দ্যাটস ওয়াই দে ইউজ রেফারেন্স। সো উইদাউট রেফারেন্স চাকরি পাওয়াটা কঠিন। সো অ্যাজ এ নিউ কামার রেফারেন্স অবশ্যই থাকে না। আচ্ছা তো যেহেতু রেফারেন্স থাকে না, সেহেতু চাকরি পাওয়াটা অনেক কঠিন। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমরা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে থাকি, যদিও এখানে অনেক জনবহুল, অনেক মানুষ। সো আমার কিন্তু অনেক চ্যালেঞ্জ পোহাইতে হয়েছিল ফার্স্ট জব পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা সো ফর মি ইটস আ বিট চ্যালেঞ্জিং, বাট আপনি যদি একবার শিখে যেতে পারেন যে কিভাবে আসলে তারা কি চায়, এমপ্লয়াররা কি চায়, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে, আর আপনার যদি ভালো নেটওয়ার্কিং থাকে, তাহলে হয়তো জব পাওয়াটা মোর বিট ইজিয়ার লাইক অ্যাজ এ নিউ কামার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে রেফারেন্সিং বা হচ্ছে মানুষের সাথে যে একটা সখ্যতা গড়ে তোলা, সেটা খুব গুরুত্বপূর্ণ জব পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার হচ্ছে যেহেতু জবের কথা আমরা বলছি, তো এই জব যে করে, আমি আপনার থেকে দুইটা জিনিস শুনতে চাবো। একটা হচ্ছে, আপনার যেহেতু স্টুডেন্ট হিসাবে আসছেন, পরবর্তীতে এখন ফুল টাইম জব করেন, একটা মানুষ যদি খুব ভালো পরিশ্রম করতে পারে, কারণ যারা আসবে তারা পরিশ্রমের হচ্ছে অ্যাবিলিটি নিয়ে আসবে বা চিন্তাধারা নিয়ে আসবে যে আমি পরিশ্রম করব, যদি একটা মানুষ ফুল পরিশ্রম করতে পারে, ভালোভাবে পরিশ্রম করতে পারে, তাহলে সে স্টুডেন্ট হিসাবে আসার পরে পার্ট টাইম জব করে কি পরিমাণ ইনকাম করতে পারবে, আর পরবর্তীতে যখন ফুল টাইম কাজের পারমিট থাকবে তখন কি পরিমাণ তার পক্ষে ইনকাম করা পসিবল, এটা যদি একটু আপনার নিজের ইয়া থেকে বলেন আর কি। আচ্ছা, তো মূলত হচ্ছে যখন কোনো স্টুডেন্ট এখানে আসে, এখন তো আওয়ার লিমিট আছে, 24 আওয়ার্স। আমি যখন আসছিলাম তখন আমাদের স্টুডেন্টদের কোনো আওয়ার লিমিট ছিল না, আমরা ফুল টাইম জব করতে পারতাম, বাট এখন আওয়ার লিমিটস আছে। সো অ্যাকর্ডিং টু দ্য আওয়ার লিমিটস, আপনার যদি বেসিক পেমেন্ট হয় 17 সামথিং, মানে আমাদের এই জায়গাটাতে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো 17 সামথিং যদি হয়, 24 আওয়ার্স করে যদি আপনি কাজ করেন, অ্যারাউন্ড আপনি 1500 টু অ্যারাউন্ড $2000 আপনি ইনকাম করতে পারেন। হ্যাঁ, কিন্তু এইখানে আমি যে জিনিসটা, একটা ট্রিকি জিনিস আমি যেটা দর্শকদেরকে আসলে বলতে চাই, আপনি স্টুডেন্ট, আপনার ইনকামের জন্য যে আওয়ার লিমিট, সেটা লিমিটেড, বাট
আপনার যদি আওয়ারলি স্যালারিটা বেশি হয় তাহলে কিন্তু আপনি ওই একই আওয়ারের ভেতর আপনি কিন্তু ইনকাম বেশি করতে পারবেন। হ্যাঁ এখন আপনার ইনকাম যদি হয় সাপোজ লাইক $20, $22 বা $25 পার আওয়ার, দেন আপনি কিন্তু সেই $24 কাজ করেই এর থেকে বেশি ইনকাম করতে পারবেন। ওয়ারএজ আপনার যদি বেসিক পেমেন্ট হয়, আপনার ওখান থেকে ট্যাক্স, সিপিপি এগুলো যারা আসবে ভবিষ্যতে এগুলো অনেক বিস্তারিত বুঝতে পারবে, এগুলো অনেকগুলো বিষয় আছে, এগুলোকে কাটার পর দেখা যায় যে কি আসলে আপনি আওয়ারলি $15 মতো পাচ্ছেন। আচ্ছা আচ্ছা তো তখন আসলে ইনকামটা কম। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। আর স্টুডেন্টের পরে যখন ফুল টাইম ওয়ার্ক পারমিট হবে, সেই সময়টাতে আসলে আপনার অগাধ অপরচুনিটি। আপনার আসলে ইনকামের আসলে কোনো লিমিট, আমি বলবো যে দেয়ার ইজ নো লিমিট। ইফ ইউ ক্যান ওয়ার্ক, ইফ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম, দেন ইউ ক্যান আর্ন আ লট। এটার আসলে কোনো লিমিট নেই। কেউ $5,000 কামায়, কেউ $7,000 কামায়। আবার ফুল টাইম যখন ওয়ার্ক পারমিটে থাকে তখন অনেকে $3,000 কামায়। সো ইটস টোটালি আপ টু ইউ, লাইক আপনি কিভাবে আসলে এই ইনকামটা জেনারেট করবেন, আপনি কতটুকু পরিশ্রম করবেন আর আপনি কতটুকু ইনকাম করতে চান, এটা আপনার উপরে হ্যাঁ, নির্ভর আপনার করবে। উপর ডিপেন্ড করে। আচ্ছা কারণ কোনো আওয়ার লিমিট নাই তখন। আচ্ছা আপনি 3,000ও ইনকাম করতে পারেন, আবার আপনি এটা চাইলে 7-8,000 10,000 পর্যন্ত নিয়ে যেতে হ্যাঁ, পারেন, নিয়ে যেতে সেটা পারেন, কাজ right, করে। হ্যাঁ। সেটা আপনি ওই পরিমাণ পরিশ্রম বাট করবেন কিনা। আমি যেটা বলবো, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ আচ্ছা। আপনার আসলে তো আমাদের হাতে আসলে 24 ঘন্টা একদিনের হ্যাঁ জন্য। হ্যাঁ সো ওইটা টাইম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে আপনার যেটা বললাম আওয়ারলি রেট, কি ধরনের কাজ করতেছেন। আপনি যদি খুব হার্ড জব করেন, অবভিয়াসলি আপনি একটা জব করার মতো হয়তো এনার্জি নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো অনেকগুলো ভেরিয়েবলস আছে, বাট দেয়ার ইজ আ লটস অফ অপরচুনিটি ইফ ইউ ওয়ান্ট আর্ন মোর। আচ্ছা আচ্ছা তো ইনকামের কথা বললাম, সবই বললাম, তো আমরা একটু খরচের কথা বলি। খরচের কথা বলতে আমি দুইটা পার্সপেক্টিভই আপনার থেকে শুনতে চাইবো, যেহেতু আপনার দুইটা লাইফই লিড করছেন এখানে। প্রথমটা হচ্ছে আপনার স্টুডেন্ট অবস্থায় যা ইনকাম করে ওইটা দিয়ে কি প্রাত্যহিক যেই আমরা খরচ করি সেটা মেটানো সম্ভব কিনা, বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে খাবার দাবার, অন্যান্য বিল, এইগুলা কি মেটানো সম্ভব কিনা, আর হচ্ছে ফুল টাইম কাজ করলে সেই ক্ষেত্রেও কি মেটানো সম্ভব কিনা, যদি কেউ পরিবার নিয়ে থাকে। এই দুইটা যদি একটু আমাদের ক্লিয়ার করেন। আচ্ছা, তো প্রথমে হচ্ছে স্টুডেন্টদের কথা বলি। স্টুডেন্টদের জন্য যেটা হচ্ছে যে পরিমাণ আর্নিংসটা হবে, আর্নিংসের যে রেটের বিষয়টা তো আগেই বলছি। ধরে নিলাম তার ইনকাম হচ্ছে $70-100 ধরে নিলাম। এই ক্ষেত্রে সে তার আসলে সকল ব্যয় বহন করতে পারবে, কিন্তু একটু টাইট হইতে পারে। এটা প্রত্যেকটা মানুষের আসলে লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে আপনি শুধু যে আপনার খরচ দিবেন তা না, আপনি কিছু টাকা সেভও করতে পারবেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার টিউশন ফি কিন্তু এখানে ইনক্লুডেড না, যেটা আমি বলতেছি। আপনাকে যদি টিউশন ফিস দিতে হয়, দেন আপনার সিনারিওটা ডিফারেন্ট। আপনার আসলে বিষয়গুলো আরেকটু কমপ্লিকেটেড। যেমন হচ্ছে যখন সামার গ্যাপ থাকে, থাকে, তখন আপনি কি পরিমাণ কাজ করলেন, এই গ্যাপগুলোতে আপনি কি পরিমাণ আর্ন করলেন, এই বিষয়গুলো থাকে। যদি আপনি ওভাবে করে যেতে পারেন তাহলে ইটস ইজিয়ার। বাট আপনি যদি ওগুলো করতে না পারেন, হ্যাঁ, আপনি যদি নর্মাল রেগুলার জব করেন এবং মিনিমাম পেমেন্টে জব করেন, তাহলে আপনার হচ্ছে একটু টাইট হবে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি নিউ কামারদের জন্য আমি যেটা বলবো, আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার রেন্টের উপর। কারণ রেন্ট ইজ আ ফিক্সড কস্ট, আর আপনার ফিক্সড কস্ট যত হাই থাকবে তত আপনার হচ্ছে কি সেভিংস কম হবে। আর ফিক্সড কস্টের একটা বিগ পোর্শন আপনার চলে যায় রেন্টে। যেহেতু আমরা ভ্যানকুভারে থাকি, ভ্যানকুভারের রেন্ট ইজ ভেরি হাই। সো আপনার যদি বাসা ভাড়াটা কম রাখতে পারেন, যত কম রাখতে পারবেন তত আপনি কমফোর্টেবল থাকবেন। যত বাসা ভাড়া আপনার বেশি হবে তত আপনার সেভিংসের চান্সেস তত কম। আর হচ্ছে ফুল টাইমার, আমি তো বললামই যে আপনার ইনকামের কোনো লিমিট নেই। আচ্ছা আচ্ছা সো যেহেতু কোনো লিমিট নেই, সেম থিং, এখন আপনার ইনকামও ভালো, আপনি খুব ভালো একটা জায়গায় থাকেন, আপনি অ্যাপার্টমেন্টে থাকেন বা ইয়েতে থাকেন, বাট সেটার সাথে যদি আপনার ইনকামটা সামঞ্জস্য থাকে তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। আচ্ছা সো ওয়ার্ক পারমিটে আমার মনে হয় না কারো আসলে চলতে কষ্ট হয়, চলতে কষ্ট হওয়ার কথা। আচ্ছা আচ্ছা তাহলে চলতে আপনারা যদি আসলে ফুল টাইম জব করেন এখানে,
চলতে কোনো কষ্ট হবে না, অন্তত পক্ষে না খেয়ে থাকবেন না, আপনাদের কোনো ঝামেলা হবে না। এইটা হচ্ছে জুনায়েদ ভাইয়ের মতে। তো জুনায়েদ ভাই, আপনি হচ্ছে এখন ফুল টাইম ওয়ার্ক পারমিটে আছেন। তো আপনি যে জব করেন, জবের পাশাপাশি অন্য কোনো কাজ করেন না শুধু জবই করেন? আচ্ছা, তো আমি স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পরে আমি শুধু একটা জবই করতাম ফুল টাইম, আচ্ছা, বাট আচ্ছা। আমি অন্যদিকে আসলে জব খুঁজতে থাকি, হুম 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 কিন্তু আমি পাচ্ছিলাম না। এরকম না যে আমার ইন্টারভিউ পাচ্ছিলাম না, আমি ইন্টারভিউ পাচ্ছিলাম, কিন্তু আমি রিজেক্ট করা লাগতেছিল। একটাই কারণ, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি ইস্যুস। আচ্ছা আচ্ছা আমি অ্যাভেলেবিলিটি দিতে পারতেছিলাম না। হুম মানে হুম হুম প্রত্যেকটা এমপ্লয়ারের একটা ডিমান্ড থাকে যে সে আসলে কোন সময় তোমাকে চায়। আমি যখন যখন অ্যাভেলেবিলিটি দিব তখনই সে আমাকে আসলে দিবে, হুম 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 ব্যাপারটা কিন্তু এমন না। দেখা গেল কারো বিজনেস খুব ভালো চলে উইকেন্ডে, হুম 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 তখন ওরা কিন্তু উইকেন্ডে অ্যাভেলেবিলিটি চায়, কিন্তু দেখা গেল কি উইকেন্ডের ওই সময়টাতে হয়তো আমি আমার যেখানে ফুল টাইম জব করি ওখানে কাজ করি, আচ্ছা বা আচ্ছা ওরা একটা টাইম থেকে আমাকে শুরু করতে চায়, যে টাইমটা থেকে আমি হয়তো শুরু করতে পারছি না। তো এই বিষয়গুলোর কারণে আমি জব পাচ্ছিলাম না। বাট আলহামদুলিল্লাহ পরে আমি একটা জব পাই, এবং খুব ভালোই একটা পার্ট টাইম জব পাই, এবং ওইটা খুব বেশি একটা হ্যাসেল ছিল না। হুম 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 এবং হ্যাঁ, আমি এখনও কারেন্টলি 2টা জব করি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আপনি খুবই আহ, তাহলে অনেক পরিশ্রম যায় আপনার উপরে দিয়ে, সেটা আমরা বুঝতে পারছি। 2টা জব করা আসলেই খুব হ্যাঁ, আজকে কষ্টের একটা জিনিস। জবে কাজ ছিল না, এর জন্য টাইম দিছি, আমি আরেকটা জব থেকে আচ্ছা আচ্ছা, আসলে হ্যাঁ, আসছি আপনার এখন। শিডিউল পাওয়াটা আসলে আমার জন্য খুব একটু ঝামেলাই ছিল এখানে। যাদের ইন্টারভিউ নেই আসলে শিডিউল পাওয়াটা একটু ঝামেলাই হয় আমার। তো জুনায়েদ ভাই, সব কিছুই ঠিক, আপনি বাংলাদেশ থেকে আসলেন, সমস্ত কিছু করলেন। তো একটা জিনিস আমার আসলে জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে প্রথম 6 মাসের একটা স্ট্রাগল পিরিয়ড থাকে এখানে। একবারে বেসিক জিনিস যেটা। তো প্রথম 6 মাসের আপনার কি কি চ্যালেঞ্জ ছিল যেগুলো আপনি সম্মুখীন হয়েছেন, বা যেগুলো আপনি অন্তত পক্ষে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর কি? আচ্ছা, বেসিক্যালি মানে প্রথম দিকটাতে হুম হুম এভরি স্টেপসই হচ্ছে আপনার চ্যালেঞ্জিং, আপনার প্রত্যেকটা ধাপই হচ্ছে চ্যালেঞ্জিং। বেশি আমি যে চ্যালেঞ্জটা ফেস করি সেটা হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে। আমার প্রথম জবটা পাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জেস ফেস করি। হুম 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 মানে একদম আমি যেটা বলবো হচ্ছে রিজিউমি বানানো থেকে শুরু করে একদম অ্যাপ্লিকেশন ইন্টারভিউ ফেস করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসই আমি খুব চ্যালেঞ্জ ফেস হুম করি। হুম হুম কারণ আপনার এখানে আপনার জব লোকেশনটা একটা ফ্যাক্ট করে। যেহেতু ওই সময় আমার কোনো পার্সোনাল ট্রান্সপোর্ট ছিল না, আমাকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা লাগতো, তখন আমাকে দেখতে হতো যে আমার বাসা থেকে ওটা কত দূরে, হুম হুম কতক্ষণ যেতে সময় লাগবে, আদৌ কোনো ট্রান্সপোর্ট আছে কিনা। হুম হ্যাঁ, এই বিষয়গুলো আমাকে খুব দেখা লাগতো। তো ফার্স্ট থিং ইজ জব হ্যাসেল। মানে আমি খুবই চ্যালেঞ্জ ফেস করছি। সত্যি বলতে কি, এমনও দিন গেছে আমি ডেইলি 30 থেকে 40টা জায়গাতে অ্যাপ্লাই করছি। নট অনলি অনলাইন, আমি ফিজিক্যালি যেয়েও কিন্তু অনেক জায়গায় রিজিউমি দিয়ে আসছি, হুম হুম আমার সিভি দিয়ে আসছি, এভাবে আমি কাজ করছি। মানে অনেক হ্যাসেল কিন্তু পোহাইতে হয়েছে। হুম 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 সেকেন্ড হ্যাসেল যেটা বললাম, ট্রান্সপোর্ট। আপনি কোন জায়গায় কোন লোকেশনে থাকতেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যেখানেই যান, অ্যাট দ্য বিগিনিং আমাদের আসলে কারো কোনো পার্সোনাল ভেহিকেল থাকে না। হ্যাঁ 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 তো আপনাকে দেখতে হবে যে আপনি যে জায়গাতে থাকেন সেটার আশপাশে ভালো ট্রান্সপোর্ট আছে কিনা, স্কাই ট্রেন আছে কিনা, বা বাস ট্রান্সপোর্টেশন আছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে ভেরিফাই করা লাগে। এটা হচ্ছে সেকেন্ড হ্যাসেল। থার্ড হ্যাসেল আমার কাছে যেটা মনে হয়েছে, মানুষের সাথে কমিউনিকেট করা। হুম কারণ আমরা আসলে বাংলাদেশ থেকে যখন আসি, আমাদের ভেতরে আসলে একটা জড়তা থাকে। হুম ইটস নট লাইক আমরা আসলে কথা বলতে পারি না, ইংরেজি জানি না। হ্যাঁ, ইংরেজির বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমাদের ভিতরে একটা জড়তা থাকে। আমরা যেই কথাটা বলতে চাই সেটা আমরা বুঝে বলতে পারি না, বা একটা কালচারাল ইস্যুসও আছে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, আপনার হয়তো ওই জিনিসটা ভালো লাগতে পারে, বা এটা দর্শকদের জন্য উপকারী হতে পারে। সেটা হচ্ছে, আমি যখন ফিজিক্যালি ইন্টারভিউর জন্য রিজিউমি দিতে যেতাম, আমি যদি বলতাম আর ইউ গাইজ হায়ারিং, হ্যাঁ আই এম লুকিং ফর এ জব, হুম তখনই তারা বলতো নো উই আর নট হায়ারিং, উই ডোন্ট নিড এনিওয়ান। কথা এখানেই শেষ। হুম 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 এরপরে কিন্তু আসলে আর কোনো কনভারসেশন আগায় না। হ্যাঁ এবং আমি কিন্তু শুরুতে এভাবেই যেয়ে কিন্তু কথা বলতাম। হুম 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 দেন এগেন আমি যেতে যেতে আমি শিখলাম যে আসলে আপনি যদি যে বলেন যে আই নিড এ জব, আর ইউ গাইজ হায়ারিং, এই জিনিসটা না ওদের কালচার এখানকার জিনিসের সাথে যায় না। হুম 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 তাহলে মানুষ আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবে নো, হুম 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 এবং ওখানেই শেষ কনভারসেশন। তো পরে আমি যখন যেতাম তখন আমি বলতাম লাইক আই এম লুকিং ফর অ্যান অপরচুনিটি, হুম 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 ডু ইউ গাইজ হ্যাভ সামথিং ফর মি।
হ্যাঁ, ক্যান আই হেল্প ইউ সামহাও, লাইক এভাবে করে হচ্ছে কি আমি তখন কথাটা গোছায় বলতাম, যে বলতাম যে কি কোনো অপরচুনিটিস, আই এম লুকিং ফর অপরচুনিটিস, আর তোমাদের যদি কোনো হেল্প লাগে আই এম হিয়ার টু হেল্প ইউ। তখন কিন্তু কনভারসেশনটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ সো এই জিনিসগুলা জানাটাও একটা চ্যালেঞ্জ ছিল, মানে ওই সময় কিন্তু আমি আসলে জানতাম না। আচ্ছা আচ্ছা মানে আপনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, আমি আপনাকে যেমন বললাম, অনেকে বলবে ভাই এত অ্যাপ্লাই করছেন চাকরি হয় না, এটা কোনো কথা। বাট এই ট্রিকগুলো যতদিন আমি জানতাম না, ততদিন আসলে কিন্তু আমি যতই অ্যাপ্লাই করতাম এগুলো আসলে ওয়েস্ট অফ টাইম ছিল। তো এটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল আই ক্যান গিভ আচ্ছা ইউ। আচ্ছা সেম জিনিসই কিন্তু একটু ভিন্নভাবে বলে ভিন্নভাবে বলে আপনার অ্যাপ্রোচটাকে অন্যভাবে আপনি হ্যাঁ রিপ্রেজেন্ট করা। আচ্ছা 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 না খুবই ভালো একটা ট্রিক্স, দর্শকরা হয়তো বা এটা কাজে লাগাবেন সামনে, এবং আমিও হয়তো বা কাজে লাগাবো। আচ্ছা আহ, পড়াশোনার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি এখানে পড়াশোনা আহ, করেছেন বা হচ্ছে অনেকেই করে, তো এখানে পড়াশোনার সাথে বাংলাদেশের পড়াশোনার পার্থক্যটা কতটুকু? এখানে পড়াশোনা কি সহজ না বাংলাদেশের পড়াশোনা সহজ? আচ্ছা, আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি, এটা সবার জন্য একই রকম হবে না, কারণ এক একজনের কনসেপ্ট এক এক রকম, এক একজনের আইডিয়াজ এক এক রকম। আমার কাছে মনে হয়েছে এখানকার পড়াশোনা কম্পারেটিভলি মোর ইজিয়ার। আচ্ছা আচ্ছা কেন ইজিয়ার? বাংলাদেশের পড়াশোনার ভেতর একটা মেমোরাইজেশনসের একটা বিষয় থাকে, হুম হুম এই দেশে মেমোরাইজেশনসের বিষয়টা খুবই কম। মানে আপনাকে আসলে কোনো কিছুই, আমার আমার মনে হয় না আমার ফুল এমবিএ লাইফে আমি কোনো কিছু মেমোরাইজ করা লাগছে, আমি কোনো কিছুই আসলে মেমোরাইজ করা লাগে নাই। এখানে ওদের পড়াশোনার মূল বিষয়টা কি, আপনার ডিসকাশনস থাকবে, কুইজ থাকবে, আপনার হচ্ছে কি এমসিকিউ এক্সামস থাকবে, অ্যান্ড লটস অফ অ্যাসাইনমেন্টস থাকবে। ঠিক আছে, মূলত এইখানকার সব কিছু হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড। তো যার কারণে হচ্ছে কি আপনার এখানে মেমোরাইজ করার মতো আসলে স্কোপটা কম। আপনার মেমোরাইজেশনসের যেতে আপনার রিসার্চ বেসড জিনিসগুলো, এগুলো হচ্ছে বেশি ফোকাসড। আচ্ছা এটা হচ্ছে একটা জিনিস, এটা আমার বাংলাদেশ থেকে এখানে আসার পরে যে পার্থক্যটা মনে হয়েছে, যার কারণে আমার কাছে অনেক সময় মনে হয় যে কি ইটস মোর ইজিয়ার দেন বাংলাদেশ। আর যেহেতু মেমোরাইজেশনের জায়গাটা কম, যেহেতু আপনার অ্যাসাইনমেন্ট বেসড, এখানে একটা জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পাংচুয়ালিটি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার অ্যাসাইনমেন্ট সময় মতো করছেন কিনা। আপনি আপনি যদি এখন আপনার ডেডলাইন চলে গেল, আপনি টাইম মতো দিলেন না, বা আপনার অ্যাসাইনমেন্টসে প্লেগারিজম একটা বিষয় আছে, এটা বাংলাদেশের হয়তো অনেক অনেক ভার্সিটিতে এখন আছে, আমার ভার্সিটিতে থাকতে ছিল, বাট অনেকে হয়তো প্লেগারিজম জিনিসটা কি সেটাও জানা না, মানে যেটাকে বেসিক্যালি নকল করা বলে, আপনি আরেকজনের অ্যাসাইনমেন্ট নিজে করে দিলেন, ম্যাচ করে যাওয়া। তো প্লেগারিজমসের বিষয়, আপনি যদি এইসব জিনিসগুলা বুঝেন এবং এগুলো যদি না করেন, প্রপারলি যদি আপনার অ্যাসাইনমেন্টস কুইজগুলো যদি আপনি প্রপারলি করে থাকেন এবং টাইম টু টাইম ডেডলাইনের ভিতর যদি করে থাকেন, তাহলে ইটস নট এ বিগ ডিল। কিন্তু আপনি যদি আসলে কোনো খোঁজ খবরই নিলেন না, আপনি ভাবলেন যে আপনাকে প্রফেসর মেইল দিবে, হ্যাঁ, বা আপনি শেষ মোমেন্টে যে করবেন, হ্যাঁ, তখন একটু হ্যাসেল ফেস হ্যাঁ করেন। হ্যাঁ এইখানে একটা জিনিস হচ্ছে আমাদের পাশের দেশের এরা এই জিনিসটা খুব বেশি করে। যদি তারা কোনো গ্রুপ প্রজেক্টটা আপনার সাথে পড়ে তাহলে আপনার জীবনটা তেনা তেনা বানায় ফেলবে, এটা একবারে ফর শিওর। এটা ডিপেন্ড করে, হ্যাঁ, কিছু কিছু গ্রুপ মেটস আসলে পৃথিবীর যেখানেই যাবেন সবাই একরকম হয় না। তবে পাশের দেশের গুলা বেশি ঝামেলা, এটা আমি আমি স্পেসিফিকলি আসলে কিছু বলতে চাই না, বাট এটা আপনার অভিজ্ঞতা হতে পারে। আমার অভিজ্ঞতা, আমি আমি যেই কয়বার পাশের দেশের পেয়েছি আমার অভিজ্ঞতা খুবই বাজে, খুবই বাজে, এইটা খুবই বাজে। আর একটা জিনিস, আমি যদি আমার ব্যক্তিগত কথাটা বলি, যেহেতু আমার সময় কোনো আওয়ার লিমিট ছিল না, তখন আমি কিন্তু ফুল টাইম জব করতাম। যেহেতু আমি ফুল টাইম জব করতাম, আমি এই জিনিসগুলো বলার কারণটা হচ্ছে এখান থেকে আসলে একটা আইডিয়া দেওয়া, যে আপনি যখন আসবেন যেন আমাদের দর্শকরা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারে। কারণ এখানে আসার পর অনেক কিছু সিস্টেমেটিক্যালি হয়, আমরা পাজলড হয়ে যাই, আমরা বুঝতে পারি না এখানে মেইল, এখানে পোর্টাল, মানে অনেকটা একটা হ্যাসেল ফেস হয়, যার কারণে অনেকে এট দ্য বিগিনিং তারা মনে করে এটা অনেক ডিফিকাল্ট। কারণ বাংলাদেশে আসলে বিষয়গুলো এরকম থাকে না। হ্যাঁ, ডেডলাইন মিস হওয়ার কথাটা কেন বলছি, আপনাকে এগুলো কন্টিনিউয়াসলি চেক করা লাগে, এগুলো চেকের উপর থাকা লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলা বলার কারণটা হচ্ছে, মানে আপনাকে আমার ব্যক্তিগত বিষয়টা বলি, সেটা হচ্ছে আমি যেটা করতাম, আমার ক্লাস যখন থাকতো সেই দিনগুলোতে আমি আসলে
কাজের ডেট নিতে পারতাম না, কারণ আমার যদি ক্লাস থাকে এবং কাজ থাকে, আমি যেহেতু ফুল টাইম কাজ করি, আমাকে ওই টাইম ম্যানেজমেন্টটা ম্যানেজ করা লাগতো। সো বেসিক্যালি আমি যেটা করতাম, আমি সপ্তাহে 2 দিন ক্লাস রাখার চেষ্টা করতাম। এখানে কিন্তু সবকিছু ওপেন ওয়ার্ক, সরি ওপেন ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ। সো ওপেন ক্রেডিট মানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ক্লাস নিতে পারবেন যদি ক্লাস অ্যাভেলেবেল থাকে। তো আমি সবসময় চেষ্টা করতাম 2 দিনের ভেতর আমার সবগুলো ক্লাস নেওয়ার, আর ওই 2 দিন আমি কোনো কাজ করতাম না, কারণ সপ্তাহে 5 দিন কাজ করতাম, বাকি ওই 2 দিন আমি কোনো কাজ করতাম না। এবং যেটা বিষয় হচ্ছে, আমি ওই 2টা দিন আমি ক্লাস নেওয়ার চেষ্টা করতাম ভোরে, মানে একদম ফার্স্ট ক্লাস যেগুলো থাকে, একদম সকাল 9টায়, সকাল 7টায়, এরকম টাইমে যেসব ক্লাসগুলো থাকে ওই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতাম। কারণ হচ্ছে আমি দেখা গেছে সকালবেলা 2টা ক্লাস করতাম, 2টা ক্লাস শেষ করে আমি কিন্তু আর বাসায় যেতাম না, আমি ডিরেক্ট চলে যেতাম হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি যে আমার যত অ্যাসাইনমেন্ট, যত কুইজ, আমি ডেডলাইনের জন্য কখনো অপেক্ষা করিনি। আমি হচ্ছে কি, ইভেন আমার গ্রুপ প্রজেক্ট, আমার গ্রুপের কেউ কাজ করে না, কিন্তু আমি কি করতাম, কাজ শুরু করে দিতাম। অনেক সময় দেখা যেত কি অনেক কাজ আমি শেষ করতে পারিনি, কিন্তু এমনটাই আগায় রাখছি যেন পরবর্তীতে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা আমি সময় দিলে যেন কাজটা শেষ করতে পারি। আমি কি করতাম, যেই দিনেরটা সেই দিনই আমি করতাম সব কিছু গোছায়ে, সব কিছু রেডি করে, ইভেন পরীক্ষা যদি আমার পরেও দেওয়া লাগে, আমি ওটার যত ম্যাটেরিয়ালস আছে সব কিছু একদম রেডি রাখতাম, রেডি, এবং অ্যাসাইনমেন্ট সব কমপ্লিট করে ফেলতাম। ওই 2 দিন আমি শুধু পড়াশোনা করতাম। আমার পড়াশোনা শেষ, আমি রিল্যাক্স বাসায় যেতাম। হ্যাঁ, যদি বন্ধুদের সাথে দেখা করা লাগতো, লাগতো, আমি সব কাজগুলা এরপরে করতাম। আচ্ছা বাট আচ্ছা। লাইব্রেরি থেকে আমি সব পড়াশোনা শেষ করে আসতাম। সো 5টা দিন, যে 5টা দিন আমি কাজ করতাম, ওই 5টা দিন আমার যেন পড়াশোনা নিয়ে কোনো হেডেক নিতে না হয়। আমি ওই 5টা দিন কিন্তু পড়াশোনার কথা মনে রাখতাম না, আচ্ছা আচ্ছা। আমি শুধু মাঝে মাঝে একটু মেল চেক করতাম, দ্যাটস ইট। খুবই ভালো ট্রিক্স, আপনারা আসলে সেম ট্রিক্স খাটাবেন, কাজে দিবে আপনাদের। তো আপনি কানাডায় তো হচ্ছে কত, 2 বছর 2.5 বছর, অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে, প্রায় 3 বছরের মতো। তো 3 বছর কানাডায় আছেন, সব কিছুই ঠিকঠাক চলছে। তো কানাডায় সমাজ সংস্কৃতির সাথে আপনার কি কোনো কোনো জিনিস নিয়ে কনফ্লিক্ট হয়েছে, যেটা হচ্ছে কালচারাল শক বলে তো এরকম কোনো জিনিস আপনার সাথে হয়েছে কিনা, যে জিনিসটা আপনি মানতে পারেন না, আপনার ভালো লাগে না, বা আপনি পুরো ডিফারেন্ট, কি সেটা? বিষয়টা যেটা হলো, কালচার শক ছিল, এটা অ্যাজ এ নিউ কামার অনেকেরই থাকতে পারে। আমরা হয়তো অনেক সময় মনে করি কানাডাতে হচ্ছে বিষয়গুলো একরকম, হ্যাঁ অনেক উন্নত দেশ, কিন্তু অনেক জায়গাতেই অনেক কিছু আসলে কালচারাল। আমরা কি শুরু থেকে শুরু করবো? বলেন, সমস্যা নেই। সো অ্যাজ এ নিউ কামার সবারই আসলে একটা কালচারাল শক থাকে। হ্যাঁ, আমরা আসলে যেমনটা মনে করি যে কানাডা এমন, হ্যাঁ কানাডা দেশটা এমন হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কি ওই জিনিসগুলো আমরা খুঁজে পাই না, মিল পাই না। হ্যাঁ, এই জিনিসটা থাকে। শুরুতে জিনিসগুলো আপনাকে খুবই অবাক করবে, বাট সময়ের সাথে এগুলো আপনি মানিয়েও নিতে পারবেন। আমি স্পেসিফিকলি কিছু জিনিস বলতে চাচ্ছি না, কারণ এটা পুরোটাই ব্যক্তিগত বিষয় হতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা থাকতে পারে, এক একজনের এক এক রকম। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আরেকজনের কাছে মনে নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সবাই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। ইটস এ ভেরি কমন, লাইক আপনার আসার পরে অনেক কিছুই আপনার কাছে মনে হবে যে আমি তো এমনটা ভাবি নাই, হ্যাঁ কানাডাতে হবে, বাট এটা এখন হচ্ছে। এই জিনিসটা নর্মাল, আমার কাছে মনে হয় ইটস এ নর্মাল। হ্যাঁ, আমরা আসলে কম্পেয়ার করাটা খুব বেশি পছন্দ করি, যে আমার দেশে এই জিনিসটা ছিল, এখানে এই জিনিসটা নাই ভিন্ন, এইগুলো একটু প্রবলেম হয় আর কি, দুইটার সাথে কম্পেয়ার করলে মানতে একটু প্রবলেম হয়। তো পরবর্তীতে যদি আমি আপনাকে আরেকটা জিনিস সম্পর্কে আপনার থেকে জানতে চাই, সেটা হচ্ছে আপনি কানাডা আসছেন প্রায় 3 বছর, সমস্ত কিছুই ঠিক আছে, তো আপনি কি এখানে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি নিতে চান? আপনি কি স্থায়ীভাবে এখানে থাকতে চান, না থাকতে চান না? এইটা আসলে এই মুহূর্তে বলাটা একটু আমার জন্য কমপ্লিকেটেড। বিষয়টা আমি আসলে একটু খোলাখুলিভাবে বলি, তাহলে মানুষ হয়তো বুঝতে পারবে। আমি তো আগেই বলছি, আমি যখন এই দেশে আসতে চাই তখন আমার একটা মাইন্ডসেট ছিল, আমি এই দেশে পিআর নিব, সিটিজেন নিব, এই দেশেই আমি সেটেল হব, এটা ছিল আমার মাইন্ডসেট। যখন আমি আসার পরে বিভিন্ন কালচারাল ইস্যুস বলেন, বিভিন্ন ধরনের যে মানুষের সাথে যখন মেশা শুরু করলাম, বিভিন্ন ধরনের ইয়াতে শুরু করলাম, তখন কিছু জিনিস আমাকে একটু
ভাবাই আর কি, যে আমি ভাবতে শুরু করি যে আসলে কি এই দেশে থাকাটা অর্থিত হবে কি হবে না। আমি একটু ডিটেলসে এই কথাটা বলি, ভিডিওটা কি বড় হবে কিনা আমি জানি না, বাট আমি তারপরে একটু ভিডিওটা বড় হলেও আমি একটু জিনিস ডিটেলসে বলি। বাংলাদেশ থেকে আসার সময় আমরা কেন ভাবি যে আমরা পিআর নিব, এই দেশে সেটেল হব, এটা ভাবার কয়টা কারণ আছে। আমার কারণগুলো আমি বলি। প্রথমত, এই দেশে মেডিকেল এক্সপেন্স ফ্রি, কোনো মেডিকেল কস্ট নাই। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের পড়াশোনা ফ্রি, কোনো পড়াশোনার খরচ নাই। তৃতীয়ত হচ্ছে আপনি একটা ভালো অ্যামাউন্টের রিটায়ারমেন্ট বেনিফিটস পাবেন, মানে আপনার আফটার রিটায়ারমেন্ট আপনার কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না। যে জিনিসগুলো আমরা বাংলাদেশে থাকতে হয়তো এই জিনিসগুলো আমাদেরকে অনেক বদার করতো। হ্যাঁ, তো এই যে সেফটি যে জিনিসগুলো দিবে, যে এই বেনিফিটগুলো দিবে, এইটার জন্য আমরা শুরুতে ভাবি যে কি আমরা ওই দেশে যে মানে কানাডার মতো দেশে এসে আমরা কি হবো, সেট হবো। হ্যাঁ, আমরা পিআর নিব, আমরা সিটিজেনশিপ নিব, এরপর আমরা ভালো থাকবো। আচ্ছা, এখন এই জিনিসগুলোকে আমি ইলেবরেট করি যে আপনার রিয়েলিটিটা কি। আপনার মেডিকেল এক্সপেন্স নাই, ফ্রি, এটা যেমন সত্য, আবার এন্টায়ারলি যে জিনিসটা ফ্রি তাও না, কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু পে করতে হয়, বাট ওটা হয়তো আপনার খুব বেশি একটা না। হ্যাঁ, বা ওটা হয়তো বিয়ারেবল। আর সব এক্সপেন্সিভ যে ফ্রি তাও কিন্তু না, কিছু জায়গায় পে করতে হয়। বাট মেডিকেল সার্ভিস আমার কাছে মনে হয়েছে কিছুটা স্লো। আপনার ওয়েটিং টাইম বলেন, আপনার, আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমি কিন্তু মাল্টিপল টাইমস, আমরা যেমন আমার বার্নাবি জেনারেল হসপিটাল, হ্যাঁ, দেন যেসব জেনারেল হসপিটালসগুলো আছে ওগুলোতে আমার কয়েকবার যাওয়া হয়েছে। তো আমি যেটা দেখলাম, ওয়েটিং টাইম এই জিনিসটা অনেক বেশি। ইভেন দো আমি এমনও দেখছি একটা লোকের হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, সে হাত ধরে রাখছে, হ্যাঁ, এবং তার সামনে আমরা মনে করেন 20-25 জন লাইনে দাঁড়ানো, তাকেও সেই লাইনে দাঁড়ায় থাকতে হবে, তার জন্য কিন্তু আগে সার্ভিস দেওয়ার কোনো অপশনস নাই। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যারা এখানে থাকে তারা হয়তো জানেন যে আপনার যদি ওরকম বেশি ইমার্জেন্সি কিছু হয় তাহলে আপনি অ্যাম্বুলেন্স কল দেবেন, তাহলে আপনি হয়তো ট্রিটমেন্টটা ইমিডিয়েট পাবেন। বাট আপনি ইমার্জেন্সিতে গেলেন, বাট বিষয়টা হচ্ছে সাপোজ ধরেন আপনার পা মচকালো, বা আপনার পা একটু ব্যথা পাইছেন, বা কোথাও পড়ে যায় আপনি ব্যথা পাইছেন, বা কোনো ধরনের হলো, ওইসব ক্ষেত্রে ইমার্জেন্সিতে গেলেও আপনাকে অনেক ওয়েট করতে হবে। এবং এটা শুধু আমি আমাদের ভ্যানকুভার পার্সপেক্টিভে বলছি, কারণ ইটস এ বিজি এরিয়া। অন্য জায়গায় হয়তো আরো মানে ভালো হতে পারে, আমি শিওর না। আর ডাক্তারদের একটা স্কারসিটিস আছে এখানে, ডাক্তারদের যেমন চাহিদা, ডাক্তারদের সংকটও এখানে। সো ডাক্তার পাওয়াটা অনেক ডিফিকাল্ট। সেকেন্ডলি, আমার রিসেন্টলি একটা অভিজ্ঞতা হয়েছে, একজন ক্যানাডিয়ান, তিনি আমাকে বলছে যে তার ফ্রেন্ডের নাকি ক্যান্সার এবং খুবই খারাপ অবস্থা, এবং সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে, এবং সে তার অ্যাপয়েন্টমেন্ট পাইছে 1 মাস পর। সো ডাক্তার, আপনার ফ্যামিলি ডক্টর আছে ঠিক আছে, বাট আপনি যখন স্পেশালিস্ট দেখাবেন, ইন দ্যাট কেস আপনার এই ধরনের অ্যাপয়েন্টমেন্টগুলো পেতে অনেকদিন সময় লাগে। সো আপনি কিন্তু আপনার ওষুধটা নিয়ে অনেকদিন থাকতে হয়। তো এটা কিন্তু এক ধরনের কষ্ট, যেখানে ওয়ারাস বাংলাদেশে কিন্তু চাইলেই এন্টার করা যায়, যদি আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকেন তাহলে আপনি কিন্তু ট্রিটমেন্ট পাবেন। কিন্তু এই দেশের এই ট্রিটমেন্টটা অনেক ডিলে করে। তো এটা হলো মেডিকেলের লুপ হোলটা আপনাকে বললাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আফটার রিটায়ারমেন্ট, যেটা আমরা মনে করি হচ্ছে আফটার রিটায়ারমেন্ট অনেক টাকা দেয়। আসলে কিন্তু আফটার রিটায়ারমেন্টে আপনি কত টাকা পাবেন এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার পুরো এন্টায়ার লাইফে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করছেন, এবং কি পরিমাণ টাকা আপনার ওই যে প্রথমে যেটা বললাম সিপিপি, হ্যাঁ, মানে ক্যানাডিয়ান পেনশন প্ল্যান, হ্যাঁ, ওসব ইয়াতে আরআরএসপিতে, হ্যাঁ, আপনার কি পরিমাণ টাকা জমা হয়েছে সেটার উপর বেস করে আসলে আপনি আপনার আফটার রিটায়ারমেন্ট টাকাটা পাবেন। যার কারণে আপনি দেখবেন অনেক রিটায়ার্ড লোকজন, তারা দেখবেন শেয়ার হাউসে থাকে, অনলি বিকজ অফ কম টাকা বাসা ভাড়া দেওয়ার জন্য। হ্যাঁ, যে দেখা গেছে অন্য ব্যাচেলরদের মতো তারাও থাকে, আমাদের দেশে যেমন ব্যাচেলর থাকে, তারাও কিন্তু আফটার রিটায়ারমেন্ট ব্যাচেলরের মতো থাকে, বিকজ অফ তার রিটায়ারমেন্টের যে টাকাটা পাইছে সেই টাকাটা হয়তো আপনার যথেষ্ট না, হ্যাঁ, লাইক লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। তখন দেখা যায় তারা হচ্ছে কম টাকার বাসাতে থাকে। আচ্ছা, এটা একটা গেল। এবার হচ্ছে আপনার বাচ্চাদের পড়াশোনা ফ্রি, ভেরি গুড, বাচ্চাদের পড়াশোনা ফ্রি স্কুল পর্যন্ত। এখানে স্কুল বলতে আমরা ধরে নিই 12th গ্রেড, যদিও ওরা
ভার্সিটি লাইফকেও স্কুল বলে, এটা অনেকেই কনফিউজড হয়। আমরা অনেক সময় বলে ফেলি আই এম গোয়িং টু স্কুল, তখন সবাই মনে করে আমরা হয়তো স্কুলে যাওয়ার কথা বলছি, আসলে এখানে ইউনিভার্সিটিতে পড়ে না, যেখানে পড়ে ওরা স্কুলই বলে। আচ্ছা, আমরা 12th গ্রেড পর্যন্ত বলি, সরকারি অনেকগুলোতে ফ্রি, আর প্রাইভেটগুলোতে আসলে টাকা দিতে হয় এবং ইটস ভেরি এক্সপেন্সিভ। বাট আপনার ডে কেয়ারের কথাটা আমরা কেউ মেনশন করি না। ডে কেয়ার কিন্তু এতটা চিপ না। আপনার বাচ্চা যখন ছোট থাকবে তখন কিন্তু ডে কেয়ার একটা এক্সপেন্সিভ। সো আলটিমেটলি কিন্তু আপনার বাচ্চার যে একদমই কোনো খরচ নাই, হ্যাঁ আপনার বাচ্চা থেকে ভাতা পাবেন এই করবেন, আসলে আপনার বাচ্চার ভাতার একটা বিশাল বিশাল অংশ কিন্তু আপনার বাচ্চার জন্যই চলে যাবে। হ্যাঁ, তারপরে যে থাকে না, সেভ করা না, এটা জায়গা ভেদে ডিপেন্ড করে। যেহেতু ভ্যানকুভার অনেক এক্সপেন্সিভ, সেই পার্সপেক্টিভে আমি বলতেছি যে ওটা আসলে আপনার বাচ্চার পেছনেই আসলে খরচ হবে। হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ একটা গুড অ্যামাউন্ট পান, বাট ইটস নট এ বিগ ডিল। বাট আপনার বাচ্চাকে কি আপনি এই কালচারে বড় করতে চান কিনা, এই প্রশ্নটা থেকেই যায়। এটা দর্শকরা বুঝে নেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত এই থাকবে। তিনটা পার্সপেক্টিভ থেকে সবাই চায় এই দেশে, মানে আমার ব্যক্তিগতভাবে আমারটা মনে হলো যে আমি এখানে পিআর নিব। যখন এই তিনটা পার্সপেক্টিভকে আমি যখন অ্যানালাইজ করি, করার পরে আমার কাছে এখনো আসলে আমি কনফিউজড যে এটা অর্থিত কি অর্থিত না। বাট আমার কিন্তু ফার্স্ট থেকেই টার্গেট ছিল যে আমি এখানে সেটেল হবো, এখনো আমার টার্গেট এটা সেটেল হওয়া। বাট ফিউচার কি হবে যায় না, কারণ ইট ডিপেন্ডস। আর বাচ্চা কাচ্চারা বয়স হলে বাচ্চা কাচ্চারা চলে যায়, অ্যাকচুয়ালি 18 বছর পরে চলে যায়। আমি অলরেডি আমার ফ্যামিলি থেকে দূরে, আবার আমি যখন বয়স হবো সেই সময় যদি তারা আমাকে ছেড়ে চলে যায়, এই জিনিসটা আমি আসলে মেনে নিতে পারি না। আচ্ছা আচ্ছা, তো আপনি যখন ফিউচারের কথা বললেন, ফিউচার সম্পর্কে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আজ থেকে 5 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চান? আপনি তো আমাকে অনেক একটা কঠিন প্রশ্ন করলেন। এই প্রশ্নটার এগেইনস্টে সবাই এই কথাই বলে, অনেক কঠিন প্রশ্ন। আসলে কি আমি তো আপনাকে একটা লং টার্মের কথা বললাম, যে হচ্ছে আমি পিআর পেতে চাই, সিটিজেনশিপ নিতে চাই, এতটুকু পর্যন্ত কিন্তু এই কথাটা আপনি সবার কাছ থেকেই শুনবেন। আপনি যখন জিজ্ঞেস করবেন, কারণ হচ্ছে কি এই প্রসেসটা হইতে না 5 বছরের মতো সময় লাগে। হ্যাঁ, 3 থেকে 5 বছর সময় লাগে। আচ্ছা আচ্ছা, যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন, সে বলবে ভাই আমি সিটিজেনশিপ নিতে চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু সিটিজেনশিপ আপনি পেয়ে গেলেন, আপনার সবকিছু হয়ে গেল, এরপর আপনি কি করবেন? সেটাই, আপনি কি করবেন? এরপরে হচ্ছে কি আমরা আসলে সেটেল ডাউন হইতে চাই। এখন সেটেল ডাউন হওয়াটার অনেকগুলো কিন্তু ওয়ে আছে, যে আপনি কিভাবে সেটেল ডাউন হতে চান। আপনি কি বিজনেস করতে চান, আপনি কি ভালো জব করতে চান, নাকি আপনি এমন কোন একটা স্কিল করতে চান যে স্কিলটা গড়ে আপনি সেলফ এমপ্লয়েড হতে পারবেন। এই তিনটা জিনিসের উপর বেস করে যে আপনি সিটিজেনশিপ পাওয়ার পরে আপনি কি করবেন। এই বিষয়গুলো আমি একটু ডিটেলসে বলতেছি দর্শকদের বোঝার জন্য। তাহলে তার মানে হচ্ছে আপনি তিনটা জিনিস লাগবে। হয় আপনাকে একটা স্কিল গেইন করতে হবে, যেটা দিয়ে আপনি সেলফ এমপ্লয়মেন্ট করতে পারবেন, মানে নিজেরটা নিজেই করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট অথবা বিজনেসে যেতে হবে, যে আপনি একটা কিছু জানেন বা একটা বিজনেস আইডিয়াস আছে, আপনি ওটা নিয়ে কাজ করতে পারেন, যাতে সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। সেম থিং, বিজনেস অল ওভার ওয়ার্ল্ড সেম ভাবেই কাজ করে, ঠিক আছে? সো ওইটা করতে পারেন। আর নয়তো হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার গ্রোথ দেখতে পারেন। সো এই তিনটা জিনিসের উপর বেস করে আপনি হচ্ছে আপনার 5 বছর আসলে গোল সেট করতে পারেন। তো আমার ইচ্ছা আছে, মানে আমি ফিউচারে বিজনেস করব, বাট এখনো পথটা অনেক দূর। আচ্ছা আচ্ছা, তাই আর এই বিষয়ে আমি ডিটেলসে কিছু বললাম না। বাট দর্শকদের যেন ভবিষ্যতে তারা কি প্ল্যান করবে সেটা বোঝার জন্য আমি তাদেরকে এই আইডিয়াসগুলো দিয়ে দিলাম। যাই হোক, আপনার জন্য শুভকামনা থাকলো আপনার সামনে, আপনার বিজনেসের জন্য। আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনি যেন বিজনেসে খুব ভালো করতে পারেন। ফাইনালি একটা জিনিস আমি জানতে চাই, একটা পরামর্শ আর কি। পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক মানুষ কানাডায় আসতে চায়, তো মানুষ কানাডায় যারা আসবে তাদের জন্য ছোট্ট করে 3টা জিনিস যদি বলেন, যে 3টা পরামর্শ খুবই ছোট করে, যে এই 3টা করা উচিত তাদের আসার আগে বা আসার পরে। আচ্ছা, অল ওভার ওয়ার্ল্ড তো আসলে বলতে পারবো না, বাংলাদেশের থেকে যারা আসবে সেই পার্সপেক্টিভ থেকে একটা জিনিস বলি। এখানে বেশিরভাগ প্রিপারেশন বিষয়ে যেসব আমরা যখন কথা বলি, আমরা বেশিরভাগ কথাগুলো বলি হচ্ছে কানাডা আসার পর আপনি কি করবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি নিজে যখন বাংলাদেশে ছিলাম, আমি যে প্রবলেমটা ফেস করছি,
আমি চাচ্ছিলাম এমন একটা পরামর্শ যেটা রাইট নাও এই মুহূর্তে আমি বাংলাদেশে বসে করতে পারি, যেটা আমার বিদেশে যাওয়ার কাজে দিবে। হ্যাঁ, তো সেই পার্সপেক্টিভ থেকে আমি একটা জিনিস বলি, আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশে থাকেন এবং ভাবছেন আপনি কানাডায় আসবেন বা অ্যাপ্লাই করেছেন বা করবেন, আপনি আসার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনার রিজিউমিটাকে ক্যানাডিয়ান স্টাইলে ভালোভাবে প্রিপেয়ার করবেন। আপনারা এখন বলতে পারেন কি রকম রিজিউমি করবো, এগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে। প্লাস হচ্ছে আমি নিজে পার্সোনালি বলি, আমার কিন্তু প্রত্যেকটা জব ক্যাটাগরির জন্য আমার আলাদা আলাদা রিজিউমি। আমার কিন্তু শুধু এক রিজিউমির ফরম্যাটই ছিল সেই সময় 20 থেকে 25টা, মানে এক একটা জবের জন্য এক এক রকম। সো এইটা কিন্তু অনেক টাইম লাগে, যে টাইমটা এই দেশে আসার পরে দেওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এই দেশে কিন্তু আসলে এত সময় আমরা পাই না। সো বাংলাদেশ থেকে আপনাদের রিজিউমিটা বানায় নিয়ে আসবেন, ভিপিএন দিয়ে আপনি ইনডিডে অ্যাক্সেস করা যায় বাংলাদেশ থেকে। আমি যখন ছিলাম আমি জানি না এখন ইনডিডে বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় কিনা, বাট ওই সময় করা যেত না। আপনার ভিপিএন ইউজ করবেন, ইনডিডে অ্যাক্সেস নেবেন, ইনডিডে অ্যাক্সেস নিয়ে আপনি যে ধরনের জব করতে চান সেই ধরনের জব ডেসক্রিপশন দেখে আপনি আপনার রিজিউমি বাংলাদেশে থেকে বসে রিসার্চ করে সুন্দরভাবে রেডি করে নিয়ে আসবেন, এবং কোন ধরনের জব আপনি আসার পরপরই করবেন, বা বাংলাদেশ থেকে চাইলে আপনি আসার আগে আগে অ্যাপ্লাই করে আসতে পারেন, কারণ এখানে টাইম লাগে, মাসখানেক সময় লাগে। এটা আপনারা ওখান থেকে বাংলাদেশ থেকেই আপনারা আসলে অ্যাপ্লাই করে আসতে পারেন। দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং, আমি বলবো ড্রাইভিংটা আপনারা শিখে আসবেন। পুরুষ মহিলা যেই হোক, এই দেশে ড্রাইভিং ইটস নট লাইক আপনার পার্সোনাল ট্রান্সপোর্টেশনের জন্য লাগবে। ড্রাইভিং কিন্তু আপনার আসলে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। আপনার যদি কোনো কাজ না পান, আপনার যদি কোনো কিছু করার না থাকে, হ্যাঁ মানুষ অনেকে উবার করে, বিভিন্ন ক্যাটাগরিতে করে, বাট ড্রাইভিং দিয়ে আপনি কিন্তু একটা আপনার ইনকাম সোর্সও কিন্তু জেনারেট হবে। আমি ড্রাইভিংটাকে একটা স্কিল হিসেবে ধরি, যে স্কিলটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এই দেশের রুলস আলাদা, সবকিছু আলাদা, ড্রাইভিং এর স্টিয়ারিংটাও আলাদা। এখানে বাম পাশে, বাংলাদেশে ডান পাশে। বাট আপনি যদি ড্রাইভিংটা জানা থাকে এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা, লাইক বাংলাদেশে এক্সপিরিয়েন্সের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা যদি 3 বছর থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটুকু আগে যাবেন এই দেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। তো এইটা আপনাকে একটা খুব ভালো একটা স্কিল হিসেবে কাজ করবে, এবং এটা আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হিসেবেও কাজ করতে পারে। হ্যাঁ, সো এই ড্রাইভিংটা আপনারা শিখে আসবেন। আর যেটা লাস্টলি বলবো সেটা হচ্ছে যে ইংলিশের যে বিষয়টা, আমি কিন্তু এখানে দেখছি স্পেশালি আমি বলবো যারা স্পাউস ভিসাতে আসে, মানে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট যারা থাকে তারা হয়তো সবকিছু অ্যাপ্লাই করে, স্পাউস দেখা যায় যে কি মানে কোনো পরীক্ষা দিয়ে আসে না, আইএলটিএস দেয় নাই বা সেলফি কিছু না দিয়ে চলে আসে, তারা দেখা যায় যে কি ইংলিশে একটু স্ট্রাগল করে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে কি আপনার স্পাউস ভিসাও যদি আসে, তারপরও আপনারা ইংলিশটা চর্চা করে রাখবেন, কারণ এখানে আসার পর আপনাকে হয়তো চাকরি করতে হতে পারে। আপনি যদি ইংরেজিতে কথা বলতে না পারেন, অ্যাটলিস্ট আপনার স্পিকিং অ্যান্ড লিসেনিং এই দুইটা আপনাকে, এটার জন্য আমি যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে আপনারা হচ্ছে ইংলিশ রেডিও শুনবেন। যত বেশি আপনি রেডিও শুনবেন এবং যখন আপনি শুনবেন, শুনে শুনে ওইটাকে নকল করে আপনি বলার চেষ্টা করবেন। এটা আমি নিজের চেষ্টা করছি। আমার কিন্তু ইংলিশ এখন যা একটু আছে, আমার আগে কিন্তু খুব বেশি যে একটা ভালো ছিল, বা এরকম অনেকে আমি দেখছি যে সবারটা কিন্তু খুব বেশি একটা ভালো থাকে না, আমাদের অ্যাকসেন্টের অনেকগুলো বিষয় থাকে। তো আপনার যে কোনো বিবিসি হোক, সিবিসি হোক, যে কোনো রেডিও আপনি শুনবেন এবং ওদের মতো করে বলার চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনার এই জিনিসের জড়তাটা অনেকটা কেটে যাবে। হ্যাঁ, খুবই ভালো পরামর্শ জুনায়েদ ভাই। আপনি আসলে অনেক কিছু শেয়ার করলেন আমাদের সাথে, যেগুলো আসলে আপনার দৃষ্টিভঙ্গি থেকেই আপনি শেয়ার করলেন, কিন্তু জিনিসগুলো আসলে খুবই সময় উপযোগী বা অনেকের সাথে হয়তো বা জীবন উপযোগীও হতে পারে তারা যদি কাজে লাগায়। তো আপনারা যারা আসবেন জুনায়েদ ভাইয়ের পরামর্শগুলা থেকে যদি কোনো অনুপ্রেরণা পান বা কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেখান থেকে আপনারা নিতে পারেন। এবং এই হচ্ছে জুনায়েদ ভাইয়ের সাথে আজকে আমার আসলে আলোচনা। জুনায়েদ ভাই অনেক সময় দিলেন আমাকে, এবং উনি আসলে, আমি মোটামুটি 2 মাস ধরে ওনার সময় নেওয়ার চেষ্টা করছিলাম। উনি আরেকটা জব করতেন, তো ওই জবটার কারণে উনি আমাকে সময় দিতে পারছিলেন না। তো আজকে যেভাবে হোক সময় পেলাম, এই জুনায়েদ ভাইয়ের সাথে অনেক প্রয়োজনীয় জিনিস আলাপ আলোচনা করলাম। তো সামনে হয়তো বা আরও কারোর সাথে আলাপ আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জুনায়েদ ভাইয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর সাবস্ক্রাইব করবেন তুহিন ভাই চ্যানেলে।
সাবস্ক্রাইব ভালো লাগলে করবেন, আমি এটা কাউকে বলি না যে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।